হ্যালো ভিউয়ার্স, জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। জার্নি অ্যাডভাইজার সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং অথেন্টিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য, যাতে আপনারা এই বিষয়গুলো জানতে পারেন এবং আপনাদের প্রয়োজন মেটাতে পারেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নতুন একটি অ্যাক্ট নিয়ে এসেছে, যেটি বিল আকারে প্রকাশ হয়েছে। এই অ্যাক্টটিকে বলা হচ্ছে টেম্পোরারি ফ্যামিলি ভিজিটিং অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে B3 নামে একটি নতুন নন ইমিগ্রেন্ট ভিসার আবির্ভাব হতে যাচ্ছে এবং খুব সহজেই অ্যাপ্লিক্যান্টরা এই B3 মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ভিসাটি পেতে পারবেন। তার জন্য অবশ্য কিছু শর্ত পালন করতে হবে। এই অ্যাক্টটি কিভাবে আপনার ভিসার জন্য সহায়তা হবে, কিভাবে ইজিলি আপনি ভিসা পেতে পারবেন ইউএসের, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন। সবসময় জার্নি অ্যাডভাইজারের সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা জানি ইউএসের ক্ষেত্রে দু প্রকার ভিসা আছে। একটিকে বলা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা এবং একটিকে বলা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। নন ইমিগ্রেন্ট ভিসাধারীদেরকে বলা হয়ে থাকে যে তারা পটেনশিয়ালি ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট। নন ইমিগ্রেন্ট ভিসার মধ্যে আমাদের জন্য যেটি বহুল প্রচলিত, আমরা যেটি বহুলভাবে জানি, সেটি হচ্ছে B1 এবং B2 ভিসা। B1 হচ্ছে বিজনেস ক্যাটাগরি ভিসা। যারা বিজনেস পারপাসে ইউএসএতে ট্রাভেল করবেন তারা B1 এর জন্য অ্যাপ্লাই করবেন। B2 হচ্ছে ট্যুরিজম ভিসা, ট্রাভেল এবং ট্যুরিজমের জন্য ট্যুরিস্ট হিসেবে যারা ঘুরতে যাবেন তারা B2 জন্য অ্যাপ্লাই করবেন। এইসব ক্ষেত্রে আমরা দেখতাম যে কোনো রিলেটিভের সাথে মিট করার জন্য, কোনো ফাংশানে, পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যেমন বিবাহ হতে পারে, মৃত্যুবার্ষিকী হতে পারে, মৃত্যুর অনুষ্ঠান হতে পারে, গ্র্যাজুয়েশন সিরিমনি হতে পারে, কনভোকেশনগুলো হতে পারে, এই ধরনের সবগুলো ভিসা অ্যাপ্লিকেশনগুলো আমাদেরকে এতদিন পর্যন্ত B2 ভিসা ক্যাটাগরি আন্ডারে করতে হতো। B2 ভিসা ক্যাটাগরির যেই সমস্যাটি ছিল, যারা এই ধরনের ফ্যামিলি রিইউনিয়ন বা পরিবারের কারো কাছে যেতেন বা যাবেন যে কোনো প্রয়োজনে, তারা এই B2 ভিসার জন্য অ্যাপ্লাই করতেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যেত অযাচিতভাবে তাদের ভিসাটি রিফিউজড হতো। বলা হতো যে আপনার ভিসাটি ইস্যু করা গেল না। এই যে সন্দেহ প্রবণতা, এবং দেখা যেত যে অনেকের অনেক গুরুত্বপূর্ণ কোনো পারিবারিক অনুষ্ঠান, কোনো মিট আপ, এই জিনিসগুলোই অনেকে মিস করতেন। সেজন্যই মার্কিন সিনেটর মিস্টার পল 2020 সালে একটি অ্যাক্ট সংশোধন আনেন। সেটি হচ্ছে এই অ্যাক্টটি, যেটিকে বলা হচ্ছে টেম্পোরারি ফ্যামিলি ভিজিটিং অ্যাক্ট। এই বিলটির মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এই বিলটির মাধ্যমে বলা হচ্ছে যে নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আরেকটি ক্যাটাগরি উন্মুক্ত করা হলো, যেটিকে B3 নামে ডাকা হচ্ছে। এই B3 ভিসায় আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন যদি কিছু শর্ত আপনি পূরণ করতে পারেন। আপনার যদি কিছু শর্ত পূরণ হয় তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আশা করা যাচ্ছে যে এই ভিসায় খুব সহজেই আপনার ভিসাটি হবে এবং আপনার যে আত্মীয়র সাথে দেখা করা, সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে। প্রথমেই যে শর্তটি হচ্ছে যে কোয়ালিফাইং রিলেটিভস। কোয়ালিফাইং রিলেটিভস মিনস হচ্ছে আপনার যদি কোনো আত্মীয় থাকে ইউএসএতে এবং তিনি যদি গ্রিন কার্ড হোল্ডার অথবা ইউএস সিটিজেন হয়ে থাকেন, তবে আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরি কোনো আত্মীয়র মধ্যে পড়েন তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে কন্ডিশনটি হচ্ছে আপনার যিনি রিলেটিভস আছেন ইউএসএতে উনি আপনাকে স্পন্সর করতে হবেন, এবং থার্ডলি আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্সটি নিতে হবে। আমরা জানি অস্ট্রেলিয়া, সেনজেন কান্ট্রি, ইউকে এবং বিশেষ বিশেষ কিছু দেশের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্সটি ম্যান্ডেটরি ছিল, ইউএসের জন্য এতদিন ম্যান্ডেটরি ছিল না। এই ভিসা ক্যাটাগরির জন্য আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্সটি করতে হচ্ছে। ফ্যামিলি পারপাস, প্রথমেই এই অ্যাক্টে যেটি বলা হচ্ছে ফ্যামিলি পারপাস। ফ্যামিলি পারপাসে
আপনার কি কি হতে পারে। ফ্যামিলি পারপাসকে 3টি ওয়ার্ডের মাধ্যমে তারা ডিফাইন করেছেন এই বিলে। সেটি হচ্ছে এ সোশ্যাল কোনো অকেশনাল কিছু অকেশন হতে পারে, অথবা এনি আদার পারপাস। এই 3টি শব্দকে বলা হচ্ছে ফ্যামিলি পারপাস। সোশ্যাল পারপাস কি? সোশ্যাল পারপাস হতে পারে আপনার কোনো রিলেটিভের কনভোকেশন হচ্ছে, কোনো ম্যারেজ সেরেমনি হচ্ছে, অথবা কোনো বিয়ের প্রোগ্রাম হচ্ছে, এগুলোকে সোশ্যাল পারপাস বলা হচ্ছে। অকেশনাল পারপাস যে কোনো পারফেক্ট অকেশন হতে পারে, যেমন আমি আগেও বললাম ম্যারেজ সেরেমনি হতে পারে, আপনার ফিউনারাল হতে পারে, আপনার অন্য ক্ষেত্রে আপনি কোনো ধরনের পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনার অ্যাটেন্ড করতে হবে। আদার্স পারপাসও আছে। আদার্স পারপাস কি? যেমন আমাদের এক অ্যাপ্লিক্যান্ট একবার তার ইমিগ্রেন্ট মেয়ের বাচ্চা হবে, একদম লাস্ট মুহূর্তে ছিল, 7 মান্থস ছিল, সে সময় তার মা অ্যাপ্লিকেশন করেছিলেন B2 ভিসার জন্য, এবং ওনার মেয়ের জামাই ওনাকে স্পন্সর করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তারা দুবারই রিফিউজ করেছে, বলা হয়েছিল যে তাকে ভিসাটি ইস্যু করা যাচ্ছে না। উল্লেখ্য যে উনি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন আগেই, সেই প্রেক্ষাপট থেকে ওনাকে নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই যখন করেছিলেন ভিসাটি ইস্যু করা হয়নি। এখন এই সময়গুলোতে এই অ্যাক্টের মাধ্যমে B3 মাধ্যমে এই ধরনের কেসগুলোর ভিসাটি খুব ইজিলি হবে। ডিফাইন করে দেওয়া যাচ্ছে যে কি পারপাসে উনি যাচ্ছেন, ফ্যামিলির গত কি টাইজ, কি প্রয়োজনে উনি ইউএসএতে ভ্রমণ করবেন, এই B3-তে সেটা ডিফাইন করে দেওয়া যাচ্ছে। এখন আমরা আসি ফ্যামিলি রিলেটিভস আমরা বলতে কি বোঝাবো, কারা কারা ফ্যামিলি রিলেটিভস হিসেবে এই সংজ্ঞায় আসবেন, কাদেরকে বলা হবে। প্রথমেই হচ্ছে স্পাউস। রিলেটিভ বলতে বলা হচ্ছে প্রথমে স্পাউস, দেন আসবে চাইল্ড, দেন সন, দেন ডটার, দেন গ্র্যান্ডচাইল্ড, দেন প্যারেন্ট, তারপর আসছে গ্র্যান্ড প্যারেন্ট, সিবলিংস, আঙ্কেল, আন্টি, নিস অ্যান্ড নেফিউ। তো অনেকগুলো ক্যাটাগরিকে রিলেটিভস আন্ডারে রাখা হয়েছে। যেমন আমরা অনেক সময় দেখি যে অ্যাপ্লিক্যান্টরা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা আছে তাদের, কিন্তু বিশেষ কারণে এই ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেশনটির সময় অনেক দিন লাগে, 10, 12, 15 বছরের চেয়ে বেশিও লাগে। কিছু পেপারস জোগাড় করতে হয়, অনেক রকমের ফর্মালিটিস আছে। এই সময়টা সে ডিটাচ থাকছে তার খুব কাছের রিলেটিভস হলে, সে এই সময় যেতে পারছে না, কেননা যখন সে B2 ভিসার জন্য অ্যাপ্লাই করছে বলা হচ্ছে যে তার এনাফ টাইম নেই এই দেশে, অথবা আদার সারাউন্ডিংস, যেমন তার স্ট্যাটাস ভালো না, স্ট্যাটাস মিনস আমি ফিনান্সিয়াল স্ট্যাটাস বলছি, তার ট্রাভেল হিস্টোরি ভালো না, সে কোথাও যায়নি আগে, এখন সে ইউএসএতে যেতে যাচ্ছে তার রিলেটিভসের সাথে মিট করার জন্য। B2 ভিসায় সাধারণত এই অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হতো। এখন B3 ভিসায় আপনি অথবা অ্যাপ্লিক্যান্ট যারা আছে তারা সহজেই কন্ডিশনগুলো মেনটেন করে যখন অ্যাপ্লাই করবে, আশা করা যাচ্ছে ভিসাটি খুব দ্রুত হবে এবং খুব সহজেই হবে। এরপর যেটি আসছে যে স্পন্সর, যে তাকে স্পন্সর করবে সেটি কি ফরম্যাটে করবে। বলা হচ্ছে যে স্পন্সর একটি পিটিশন করবেন, স্পন্সর সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটিতে আন্ডারটেকিং দিবেন, একটা সেকশন 213 মাধ্যমে একটি ডিক্লারেশন ফর্ম আছে যেটিকে বলা হচ্ছে I-134 ফর্ম। এটির মাধ্যমে উনি স্পন্সরশিপের ডিক্লারেশন দিবেন নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য। তারপর যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনাকে নিতে হবে। আপনার স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেবেন আপনার জন্য, আপনি যতদিন থাকবেন ইউএসএতে ততদিনের জন্য হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেবেন। এখানে উল্লেখ্য যে আপনার স্পন্সর যদি তার ইনকামের দ্বারা আপনার এই ট্রিপটি কভার করতে না পারেন, উনি কাছের কারো হেল্প নিতে পারেন। দ্যাট মিনস হচ্ছে আপনার আরেকজন রিলেটিভও, দুজন মিলে আপনাকে স্পন্সর করতে পারেন, অ্যাপ্লিক্যান্টকে স্পন্সর করতে পারেন এই B3 ভিসার জন্য। ধরে নেওয়া হচ্ছে যে আপনি B3 ভিসা পেলেন, এখন কথা হচ্ছে আপনি কতদিন থাকতে পারবেন ইউএসএতে। এই বিলে বলা হচ্ছে আপনি ম্যাক্সিমাম 90 দিন ইউএসএতে থাকতে পারবেন এই ভিসা ক্যাটাগরিতে। এখন কথা হচ্ছে যে এই ধরনের B3 ভিসার ক্ষেত্রে আমরা যেটি দেখতে পারি যে অবৈধভাবে থেকে যাওয়া, অন্যরকমভাবে সমস্যা ক্রিয়েট করা, এই জিনিসগুলোকে আপনি করতে পারবেন কি না। আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারেন যে আপনাকে যে স্পন্সর করছেন, যিনি আপনার স্পন্সর, উনি কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন, কেননা উনাকে আইডেন্টিফাই করা খুব ইজি হবে, যেহেতু উনি এফিডেভিটের মাধ্যমে আপনাকে স্পন্সর করছেন, উনি বড় রকমের সমস্যায় পড়বেন। সুতরাং এই ধরনের চিন্তা না করাই ভালো, বরঞ্চ এটির
এই ধরনের বিথি ভিসার সৎ ব্যবহার করাটাই উত্তম। এবং এই ক্ষেত্রে আরেকটু বিলে বলা আছে যে স্পন্সর তিনিই হতে পারবেন যিনি আগে কাউকে স্পন্সর করেছেন এবং কোনো ধরনের মিস ইউজ হয়নি, তার ভিসাটির B3 ভিসাটি মিস ইউজ হয়নি। যদি কোনো কারণে ওই ভিসার মিস ইউজ হয়ে থাকে, উনি আগে কখনো স্পন্সর করেছেন কাউকে B3 ভিসার জন্য এবং ওই ভিসাটি মিস ইউজ হয়েছে, তাহলে সেই পার্টিকুলার ব্যক্তি আর স্পন্সর করার জন্য প্রযোজ্য হবেন না, সেই ব্যক্তি আর স্পন্সর করতে পারবেন না। আপনি কি এই ধরনের ভিসার ক্ষেত্রে আপনার চেঞ্জ অফ স্ট্যাটাসটি অ্যাপ্লিকেবল হবে কিনা, দ্যাট মিনস হচ্ছে আপনি B3 ভিসায় গেলেন, আপনি কি অন্য ভিসার এটা কি কনভার্ট করতে পারবেন কিনা। সেখানে এই বিলটিতে বলা আছে যে সেকশন 248A(1) of the Immigration and Nationality Act USC 1258A is amended to read as follows: an alien classified as a non-immigrant under subparagraph B3 CDK or S of section 11A15। এটি দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার এই স্ট্যাটাসটি আপনি ওখানে যাওয়ার পরে চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কি আপনি এই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন নাকি? সুখবর হচ্ছে যে আপনার যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা থাকে তারপরেও আপনি B3 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ভিসাটি গ্র্যান্ট হবে। এখানে উল্লেখ্য যে ফ্যামিলি ভিজিটেশন অ্যাক্টের রিকোয়েস্ট যে দুটো মেইন পয়েন্ট, সেটি হচ্ছে ইচ পিটিশনার সাইন্স অ্যান এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট। আপনার স্পন্সর আপনার একটি এফিডেভিট দিতে হবে আপনার ফিনান্সিয়াল সাপোর্টের জন্য, এবং each applicant must purchase travel medical insurance for the duration of their stay. That means আপনি যদি 70 দিনের জন্য ইউএসএতে অবস্থান করেন তাহলে আপনার 70 দিনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্সটি নিতে হবে। এই B3 ভিসার সবচেয়ে বড় উপকারটি যেটি হবে, দেখা যাবে যে আমাদের দেশের অনেকেরই আত্মীয় স্বজন ইউএসএতে আছেন, বিশেষ করে চিটাগাং, নোয়াখালী, সিলেট এইসব জায়গার অনেক মানুষ ইউএসএতে আছেন। তারা খুব সহজেই ফ্যামিলি রিউনিয়নগুলো করতে পারবেন, গেট টুগেদারগুলো খুব ইজিলি করা যাবে, কেননা পারপাস অফ ট্রাভেল এটাকে ডিফাইন করে দেওয়া যাচ্ছে এবং লোকাল একজন স্পন্সর থাকার সুবাদে এই অ্যাপ্লিক্যান্টকে সহজে আইডেন্টিফাই করা যাবে এবং যিনি স্পন্সর করছেন তাকেও সহজে আইডেন্টিফাই করা যাবে যে উনি কাকে স্পন্সর করেছেন এবং কি প্রয়োজনে স্পন্সর করেছেন। কোনো ধরনের বিচ যদি হয় এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে, এই ধরনের ভিসাগুলোর ক্ষেত্রে, তাহলে অবশ্যই যিনি বিচ করেছেন অথবা যিনি স্পন্সর আছেন তাদেরকে সহজে আইডেন্টিফাই করে এই ধরনের ভিসার থেকে তাদেরকে রিমুভ করা হবে, হয়তো বা পরবর্তীতে তাদেরকে ব্যান্ডও করা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে যে একজন মানুষ তার প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে তার রিলেটিভের কাছে সুনির্দিষ্ট কারণে এমনি সহজেই ভিসা পাবেন এবং ভ্রমণ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এই B3 ভিসার আন্ডারে অনেক দেশেরই অনেক মানুষ খুব সহজে তাদের রিলেটিভের সাথে মিট করতে পারবেন। এর চেয়ে বড় যে কথাগুলো হচ্ছে, যেই অপশনসগুলো, যে পয়েন্টসগুলো আসবে এই ভিসার ক্ষেত্রে, যে পয়েন্টসগুলোকে খুব ভালোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো খুব কম সময়ের ভিতরে যখন এই B3 ভিসাটি চালু হবে, সেটি হচ্ছে ব্রিং ফ্যামিলিজ টুগেদার। বলা হচ্ছে ব্রিং ফ্যামিলিজ টুগেদার, দ্যাট মিনস হচ্ছে ফ্যামিলি খুব সহজে গেট টুগেদারগুলো করতে পারবে। রিডিউস আননেসেসারি ডিনাইল রেটস। আমরা জানি যে ইউএসএর ক্ষেত্রে B2 ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ডিনাইল করা হয়। যদি কোনো প্রকার সন্দেহ অথবা কোনো যৌক্তিক কারণ না পাওয়া যায় তাহলে ডিনাইল রেটটা অনেক বেশি। এই রেটটি কিন্তু আসলে কমে যাবে। তারপর আসবে ইম্প্যাক্ট বিটুইন 500K to 1 million ভিসা অ্যাপ্লিক্যান্টস ইচ ইয়ার। দেখা যাবে ওয়ার্ল্ড ওয়াইড বিশাল পরিমাণ মানুষ এই যে ভিসা রিফিউজড হতো, ডিনাইল হতো তার ফ্যামিলির সাথে মিট করার জন্য, সেটি কমে আসবে। এই পরিমাণ ভিসা যখন ইস্যু করা হবে, ধরে নেওয়া হচ্ছে এই পরিমাণ ভিসা যখন ইস্যু করা হবে, সো তাদের ইকোনমিক ফ্লারিশটা বেড়ে যাবে। তারপরে কি হবে, একটা নিউ B3 নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে, যার দ্বারা আইডেন্টিফাই করা যাচ্ছে যে ট্যুরিস্ট কারা এবং কারা ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে ট্রাভেল করবেন। এবং ইউএস সিটিজেন যারা আছেন এবং পার্মানেন্ট রেসিডেন্স অথবা ইউএস সিটিজেন যারা আছেন তারা পিটিশন করতে পারবেন তাদের ফ্যামিলির জন্য যে এসে আমার সাথে দেখা করে যাও, ভিজিট করে যাও। তারপরে আমি আগে বললাম যে এই পরিমাণ মানুষের যেহেতু ভিসা হবে, ইউএস ইকোনমি একটা ফ্লারিশ হবে, কেননা একজন ইউএস ইমিগ্রেন্ট অথবা ইউএস সিটিজেন ব্যক্তি যখন তার স্পন্সর করে তার রিলেটিভকে ওই দেশে নিয়ে যাচ্ছে, সে ইন্টেনশনালি তার পিছনে
অনেক পরিমাণ টাকা কিন্তু খরচ করবে। দ্যাট মিনস ইকোনমিক ফ্লারিশটা হবে, ইকোনমিক যে সার্কেল মুভমেন্টটা কিন্তু অনেক বেড়ে যাবে আমেরিকার ক্ষেত্রে। এবং আমি ধরেই নিচ্ছি, আমি চিন্তা করেছি যে আসলে এই বিশেষ কারণেই ইউএসএ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই B3 ভিসাটি চালু করছে, যাতে মানুষ মুভমেন্টটি বেশি হয় এবং ইকোনমিক্যাল ফ্লারিশ, ইকোনমিক্যাল যে সার্কেল ইনারলি দেশের ভিতর যে ইকোনমিক্যাল সার্কেলটি গ্রো হয় সেটি যাতে মুভমেন্টটি বাড়ে। বড় যেই আরেকটি সফলতা আসবে সেটা হচ্ছে সুইট ভিসা ওভারস্টেজ। দ্যাট মিনস হচ্ছে B1 B2 ভিসা গিয়ে অনেকে থেকে যায়, বিভিন্ন ধরনের আসলিয়ামের সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের কেস করে থেকে যায়, প্রয়োজন অপ্রয়োজনে তারা থেকে যায়, না বুঝে থেকে যায়। এক ধরনের ক্রাইসিস আছে এই ধরনের ভিসাগুলোর, মানুষের এক ধরনের মেন্টাল ডিমান্ড আছে যে ধরনের ভিসা পেলে থেকে যাওয়া। একজন ব্যক্তি যখন তার রিলেটিভের সাথে দেখা করতে যাবে, অনেক বছর পরে দেখা করতে যাবে, তখন কিন্তু সে এই ধরনের ওভারস্টেগুলো করবে না। যখন ভিসাটা অ্যাভেলেবেল হয়ে যাবে, এনশিওর হবে যে না চেক অ্যান্ড ব্যালেন্সটি থাকছে, যে ইউএসএ একজন সিটিজেন তার রিলেটিভসকে স্পন্সর করছে, দ্যাট মিনস হচ্ছে কাউকে অ্যাকাউন্টেবিলিটির ভিতর আনা গেল, তখন ভিসা অ্যাপ্লিক্যান্টও ওখানে গিয়ে সে একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতর থেকে যাবে, তার রিলেটিভকে সে বিপদে ফেলবে না, সে আবার ব্যাক করবে, কারণ তার কাছে ভিসাটি থাকছে, সে প্রয়োজনে আবার সে ওখানে যেতে পারছে। এই যে একটা ইজি কমিউনিকেশন, ইজি অনগোয়িং প্রসেস হচ্ছে, সে তার মাধ্যমে কিন্তু এই যে অপব্যবহার ভিসার, যে B1 B2 ভিসার যে অপব্যবহার, সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে। ইউএস গভর্নমেন্ট অবশ্যই এই বিষয়টি চিন্তা করেছে যে তাদের ভিসা রেশিও বেড়ে যাচ্ছে, মানুষের মুভমেন্ট বাড়ছে উইথ অ্যাকাউন্টেবিলিটি। যখনই মুভমেন্ট বাড়ছে, ইকোনমিক ফ্লারিশ হচ্ছে, ইকোনমিক মুভমেন্টটাও বাড়বে, ইনার কান্ট্রিতে ইকোনমিক মুভমেন্টটা বাড়বে। সো তাদের একটা ভালো রকমের রেভিনিউ জেনারেট হবে, ইনারলি খরচের পরিমাণটা বৃদ্ধি পাবে, মানুষ ইজিলি যেতে পারছে, তার রিলেটিভের সাথে মিট করতে পারছে, বিভিন্ন ধরনের অকেশনগুলোকে অ্যাটেন্ড করতে পারছে, মানুষের সাইকোলজিক্যাল মেন্টাল একটা পিস থাকছে, সে আর ওভারস্টে অথবা মিস ইউজ করার কোনো অপশনও থাকছে না, সে করতেও চাইবে না স্বাভাবিকভাবে। তো এই কারণে বলা হচ্ছে যে B3 ভিসাটি আসলে একটি যুগান্তকারী ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য, ইউএসএর ইমিগ্রেশন অথবা নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য। এবং এটি যত তাড়াতাড়ি চালু হবে, আশা করা যাবে যে ভিসার পরিমাণ অনেক বেড়ে যাবে, যদি ওখানকার স্পন্সরের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে। এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে এই যে নিয়মগুলো, এই যে কন্ডিশনসগুলো, এগুলো ওয়েভ করতে পারে ডিপার্টমেন্ট অফ স্টেট প্রয়োজনীয়তা অনুযায়ী, কেস টু কেস বেসিস। বিশেষ প্রয়োজনে কোনো কারণে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে তারা এই ধরনের কন্ডিশনগুলোকে ওয়েভ করতে পারে, সেটি ক্ষেত্র বিশেষে এবং অ্যাপ্লিকেন্ট বিশেষের জন্য প্রযোজ্য হবে, সবার জন্য না। তো আমরা আশা করি যে যখন এই ভিসাটি ওপেন হবে, B3 ভিসাটি ওপেন হবে, আশা করা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, খুব শীঘ্রই B3 ভিসাটি স্টার্ট হবে। এবং এই ভিসাটি স্টার্ট হলেই দেখা যাবে যে আমাদের দেশের মানুষ থেকে শুরু করে কন্টিনেন্টাল, ইন্টারকন্টিনেন্টাল যারা আছে, সাউথ ইস্ট এশিয়াতে অনেক কমিউনিটির অনেক মানুষজন আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানের অনেক মানুষ আছে, বাংলাদেশে অনেক মানুষ আছে, যাদের রিলেটিভরা আছে, যারা তাদের রিলেটিভদেরকে, কাছের লোকদেরকে ইউএসএতে নিয়ে যেতে চায়, তাদের ভালো অবস্থান, তাদের সাথে একটি সুন্দর সময় কাটানোর জন্য। সো যখনই এই ভিসাটি চালু হবে, আশা করা যাচ্ছে খুব ভালো পরিমাণ ভিসা ইস্যু হবে। আমরা আশা করছি বাংলাদেশের অনেক মানুষও এই ভিসাটির সুযোগ সুবিধা নিতে পারবে এবং ভালোভাবে ব্যবহার করে তারা তাদের আত্মীয়ের সাথে দেখা করতে পারবেন। নেটওয়ার্কে সবসময় চেষ্টা করে আপনাদেরকে আপডেটেড তথ্যগুলো দেওয়ার জন্য। আর পরেও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে, আপনারা জানতে চান কোনো ব্যাপারে, আপনাদের কোনো বিষয়ে আপনারা ডিসকাস করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার কোশ্চেনটি আপনি করতে পারেন অথবা কমেন্ট সেকশনে আপনি করতে পারেন। জার্নেটওয়েজের সাথেই থাকবেন সবসময়। আশা করছি আপনাদের দিনগুলো ভালো যাবে। ধন্যবাদ।